দ্রুত ছুটছে সেনাবাহিনী, জঙ্গলের ভেতরই তাদের ঘাঁটি। হতে পারে আপনি প্রকৃত সত্য থেকে দূরে সরে যেতে চান, জেনেও সত্য না জানার ভান করতে পারেন। তবে বাস্তবতা হলো যে প্রকৃত সত্য এবং পরিস্থিতির যে কঠিন বাস্তবতা সেটা পরিবর্তন হবে না, বরঞ্চ সেটা আরও জটিল হয়ে আপনাকে গ্রাস করবে। বর্তমানে বাংলাদেশের অবস্থা কিন্তু এর ব্যতিক্রম নয়। মায়ানমারের রাখাইন স্টেটে ক্ষমতার পরিবর্তন হয়েছে। মায়ানমারের সামরিক বাহিনীর যে ৩৭৩ নাম্বার ব্যাটালিয়ন ছিল সম্পূর্ণভাবে অস্ত্রশস্ত্র সহ মায়ানমারের আরাকান আর্মির কাছে আত্মসমর্পণ করেছে, নয়তো সেই সকল অস্ত্র ফেলে যাওয়ার কারণে সেগুলো সরাসরি চলে গেছে আরাকান আর্মির কাছে। এবং আরাকান আর্মি নিজেদের সংগঠনকে চাঙ্গা করার জন্য এবং নিজেদের প্রভাব বলয় আরও বিস্তার করার জন্য ভারতের মণিপুর রাজ্য এবং ভারতের মিজোরামে অস্ত্রগুলো পাচার করছে। এবং আমি বলেছিলাম যে খুব একটা বেশি সময় নেই, এই অস্ত্রগুলো বাংলাদেশের বাজারেও প্রবেশ করবে, বাংলাদেশেও প্রবেশ করবে, আর সেটা শুরু হয়ে গেছে। নিশ্চয়ই স্মরণে থাকার কথা, মাত্র কিছুদিন পূর্বেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জার্মানির সংবাদ মাধ্যম DW একটা নিউজ করেছিল যে রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গারা বিভিন্ন ধরনের সামরিক প্রশিক্ষণ নিয়ে মায়ানমার সেনাবাহিনীর পক্ষে রাখাইন স্টেটে লড়াই করছে। বর্তমানে রাখাইন স্টেটের পরিবর্তন হয়ে গেছে ক্ষমতার, আর ওই সকল রোহিঙ্গারা যারা এই আর্মি ট্রেনিং নিয়ে মায়ানমার সেনাবাহিনীর পক্ষে যুদ্ধ করেছে তারা কিন্তু এখন আবার চলে এসেছে রোহিঙ্গা ক্যাম্পে। এই জায়গার ভেতর আশ্রয় নিয়েছে। তাদের নতুন করে অর্থের কোনো যোগান নেই। এটা নিশ্চিত ছিল যে বাংলাদেশের ভেতর অর্থের যোগান দেওয়ার জন্য, নতুন করে অর্থ আর্ন করার জন্য তারা বিভিন্ন অপরাধে জড়াবে, এটা অনেকটা সুনিশ্চিত ছিল। এখন কিন্তু এটাও শুরু হয়ে গেছে। যদিও বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যম এবং টেলিভিশন চ্যানেলগুলোতে এই ইস্যুকে কেন্দ্র করে বড় হইচই নেই, তবে কিছু কিছু ব্লগার যেমন হাসনাত খানের মতো, কেয়ানার মিডিয়ার মতো আরও কিছু ব্লগার আছে দেশ নিয়ে যারা চিন্তা করে এবং চেষ্টা করে দেশের স্বার্থে কিছু বলার, তারা কিন্তু অত্যন্ত চিন্তিত, উদ্বিগ্ন এবং তারা তো বিভিন্ন ধরনের কথা বলছে। এখন সীমান্ত এলাকার প্রকৃত পরিস্থিতি কি, এই জিনিসটা জানার জন্য আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা গত সোমবার সকালের দিকে টেকনাফে গিয়েছিলেন, যে প্রকৃতভাবে বাস্তবিক চিত্র কি সেটা তিনি বোঝার জন্য। আর তিনি যেই জায়গায় অবস্থান করছিলেন সেখান থেকে মাত্র 4 থেকে 5 কিলোমিটার দূরেই বাংলাদেশের সরকারি বন কর্মকর্তা অন্তত 19 জনকে এই রোহিঙ্গা বাহিনী অপহরণ করে নিয়ে গেছে, ছুমন্তর করে দিয়েছে এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রকৃত চিত্রটা সরাসরি বার্তা দিয়ে বুঝিয়েছে যে এখানকার অবস্থা কি এবং তারা কি করতে পারে। বড় কিছু কিন্তু বন বিভাগের কর্মকর্তারা সেখানে করতে যায়নি, বা ওই সকল ডাকাত দল বা অপহরণকারী দল যারা রয়েছে রোহিঙ্গা বাহিনী তাদের কিন্তু ধরতেও যায়নি। 19 জন বন বিভাগের কর্মকর্তা, যাদের মধ্যে উচ্চ পর্যায়ে ছিলেন 3-4 জন বন বিভাগের একেবারে রেঞ্জ কর্মকর্তা, আর বাকি সবাই ছিলেন সাধারণ শ্রমিক। তারা বিভিন্ন ধরনের গাছ রোপণ করতে গিয়েছিলেন, আর সেখান থেকেই কিন্তু তাদের অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে এবং বর্তমানে তাদের অপহরণ বাবদ এখন মুক্তিপণ চাওয়া হচ্ছে। এই যে জায়গা থেকে এদের অপহরণ করা হলো, টেকনাফের হিলা জাম্বুরা পাহাড়ের এবং এর আশেপাশের জায়গা, সেখানে এর পূর্বেও অপহরণের ঘটনা ঘটেছে, তবে সেগুলো ঘটেছে সাধারণ বাংলাদেশের জনগণের প্রতি, কখনো সরকারি কর্মকর্তাদের তারা টার্গেট করেনি, কারণ তারা ভালো করেই জানে সরকারি কর্মকর্তাদের টার্গেট করলে অভিযান বড় মাত্রা হবে এবং তারা টিকতে পারবে না, এজন্য সাধারণ জনগণকে টার্গেট করত। তবে এইবার নজিরবিহীনভাবে একেবারে বন বিভাগের কর্মরত 19 জনকে তারা ধরে নিয়ে গেছে। এখন চিন্তা করুন তাদের সাহস এবং ক্যাপাবিলিটি আসলে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, যে এখন তারা বাংলাদেশের প্রশাসনকেও ভয় পায় না, প্রশাসনও তাদের বড় কিছু করতে পারবে না, এটা তারা কিন্তু একেবারে কনফিডেন্স নিয়ে বসে রয়েছে। এখন ওই এলাকার যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আসলে কোন জায়গায় গিয়ে নেমেছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে পর্যাপ্ত কোনো কিছু করা হচ্ছে না, বিষয়টা এরকম নয়। তারা চেষ্টা করছে তাদের উদ্ধারের জন্য, APBNকে ডেকে পাঠানো হয়েছে এবং আমাদের স্থানীয় যে পুলিশ প্রশাসন তারা চেষ্টা করছে, তবে চূড়ান্তভাবে কবে নাগাদ তাদের উদ্ধার হবে সেটা নিয়ে সংশয় রয়েছে। এছাড়াও এই জায়গায় আরও বড় সংশয়ের বিষয় হলো যে এই ধারাবাহিকতা আসলে কবে থামবে। দীর্ঘদিন ধরেই কিন্তু রোহিঙ্গারা এবং এই বাহিনীরা সে এলাকার ভেতর বাংলাদেশের যে স্থানীয় সিটিজেন রয়েছে তাদের উপর এই ধরনের অমানবিক কর্মকাণ্ড করছিল। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো, একেবারে প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো প্রমাণসহ বারবার রিপোর্ট করেছে যে এই সকল ঘটনার পেছনে রয়েছে রোহিঙ্গা সন্ত্রাসীরা এবং সরাসরি তারা মদত পাচ্ছিল ওই সময় মায়ানমার আর্মি থেকে। আর বর্তমানে তো অস্ত্রের প্রভাবটা এই আরাকান আর্মি যে বিক্রি করবে অস্ত্রটা সেখান থেকে আসছে। এমনকি যেহেতু এই রোহিঙ্গারা 373 নম্বর ব্যাটালিয়নের সঙ্গে মায়ানমারের
যুদ্ধ করেছে তাদের সেনাবাহিনী থেকেও কিন্তু অস্ত্রশস্ত্র পেয়েছে এবং পরিষ্কারভাবে বোঝা যায় এগুলো বাংলাদেশের ওই অঞ্চলে প্রবেশ করে ফেলেছে। আর এই জন্যই কিন্তু তাদের এত সাহস। এখন এই ঘটনাগুলো থামানোর জন্য এবং এখানে পর্যাপ্ত শক্তিশালী অ্যাকশন নেওয়ার জন্য আমাদের কর্মপদ্ধতি কি? আমরা কি এটা সত্যিকার অর্থেই একটা ঝুঁকি হিসেবে আমলে নিচ্ছি, বা এটাকে কাউন্টার করার জন্য কি ধরনের প্রোগ্রাম করছি, সেগুলো কিন্তু দৃশ্যমান নয়। এমনকি এই শক্তিশালী স্টেটমেন্টও কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে পাইনি। কাগজে কলমে এটা কিন্তু নিশ্চিত হওয়া যায় যে বর্তমানে রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষরা একটি শক্তিশালী কাঁটাতারের ব্যারিয়ারের মধ্যে তারা থাকে। কয়েকটি ক্যাম্পে বিভক্ত কুতুপালং এবং টেকনাফ সহ কয়েকটি ক্যাম্প রয়েছে, তবে সম্পূর্ণভাবেই কাঁটাতারের ঘেরার ভেতরে তারা। এখন প্রশ্ন হলো, এই কাঁটাতারের বেড়া তারা অতিক্রম করে কি করে প্রবেশ করছে, আবার চলে যাচ্ছে, আবার এই বনের ভেতরে কি করে তারা এইভাবে ট্রেনিং নিয়ে একটা ঘাঁটিও তৈরি করে ফেললো, যেটা আমাদের সাধারণ জনজীবনে একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছে। এই সকল বিষয়ে শক্তিশালী গোয়েন্দা রিপোর্ট এবং তাদের নিবৃত করার যে কাজ, সেটা কেন করা হচ্ছে না, অনেকটা দেরি কেন করা হচ্ছে, এবং কাঁটাতারের বেড়া দিয়ে তার ভেতর আমরা রোহিঙ্গাদের কন্ট্রোল করতে পারছি না। তারা বিপজ্জনক কর্মকাণ্ডে লিপ্ত এবং আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে তারা কাজ করছে। এমত অবস্থায় বিশ্বব্যাংক আমাদের ঋণের প্রতিশ্রুতি, যে ঋণের ছাড়, সেটা আটকে দিয়েছে। তারা বলছে যে এগুলো হলো পলিসি বেসড ঋণ, মানে আমাদের যে পলিসি রয়েছে তার সঙ্গে আপনাদের এগ্রি করতে হবে। আর তাদের পলিসি কি? রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে স্বীকৃতি দিতে হবে। আর শরণার্থী হিসেবে স্বীকৃতি দিলে কি হবে? রোহিঙ্গারা উন্মুক্ত, বাংলাদেশের সকল জায়গায় ঘোরাফেরা করতে পারবে, যে কোনো জায়গায় কাজ করতে পারবে, যে কোনো জায়গায় অবস্থান করতে পারবে। এটা নিশ্চিত করতে চায় বিশ্বব্যাংক। আর এর অধীনে এই এডিবি এবং বিশ্বব্যাংক আমাদের ঋণ দিতে চায়। বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের সাথে সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধি বাংলাদেশে এসেছে, এশিয়ান উন্নয়ন ব্যাংকের প্রতিনিধি বাংলাদেশে এসেছে। বিশ্বব্যাংক দেবে $4 বিলিয়ন, এশিয়ান উন্নয়ন ব্যাংক দেবে $3 বিলিয়ন, $7 বিলিয়ন অর্থ ছাড়া হবে ডিসেম্বরের মধ্যেই, চলতি ডিসেম্বরের মধ্যেই চুক্তি। সেই অর্থ আসলে বাংলাদেশের অর্থনীতির আর চিন্তা করতে হবে না। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো ঢাক ঢোল পিটিয়ে এই খবর কিন্তু প্রকাশ করেছে। এখন তো ডিসেম্বর শেষের পথে, আজকেই শেষ দিন, তাহলে কেন চুক্তি হচ্ছে না? উল্টো বিশ্বব্যাংক $722 মিলিয়ন যে অর্থ ছাড়ের পূর্বের প্রোগ্রাম ছিল সেটা উঠিয়ে নিয়েছে। কেন এমনটা হচ্ছে? বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো কেন বিশ্লেষণ করছে না যে বিশ্বব্যাংক যে শর্ত দেয়, তাদের যে পলিসি বেসড ঋণ রয়েছে, সেটা বাংলাদেশের পক্ষে নেওয়া সম্ভব না? কেননা এটা সার্বভৌমত্বের প্রতি আঘাত স্বরূপ। তাদের কথা মেনে যদি ঋণ নেয়, সার্বভৌমত্বের উপর আঘাত আসবে। আমাদের অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা রয়েছেন, তারা বাংলাদেশের উপদেষ্টা, আমাদের দেশের জনগণের উপদেষ্টা, এবং তারা বর্তমানে আমাদের দায়িত্বে রয়েছে। সুতরাং টেকনাফ এবং আশেপাশে আমাদের যে নাগরিক রয়েছেন, বাংলাদেশের নাগরিক, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রোহিঙ্গাদের উপদেষ্টা তারা নয় যে রোহিঙ্গাদের স্বার্থ দেখতে হবে। সুতরাং কঠিন থেকে কঠিন পদক্ষেপের মাধ্যমে এদের নিবৃত করে আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এবং যাদের অপহরণ করা হয়েছে তাদের দ্রুত উদ্ধার করতে হবে। এটার কিন্তু কোনো ছাড় নেই এবং বিকল্প নেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি কি ভাবছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। কামরুন নাহার রাখি, KNR মিডিয়া।